আমার স্ত্রী আমাদের ১৫ বছর বয়সী ছেলেকে মাঝরাতে লুকিয়ে দুধ খাওয়ায়। এটা আমি কোনোদিনও কল্পনাও করিনি, যতক্ষণ না নিজের চোখে দেখি। সবকিছুর শুরুটা ছিল একদম অন্যরকম, আলো, আনন্দ আর আশায় ভরা। যেদিন আমার স্ত্রী আমাদের দ্বিতীয় সন্তানের জন্ম দিল, আমি মনে করেছিলাম এটাই আমার জীবনের সবচেয়ে সুখের দিন। কিন্তু আমি জানতাম না, সেই সুখের আড়ালে জমতে শুরু করেছে এক অন্ধকার, যা ধীরে ধীরে আমার পুরো জীবনটাকে গ্রাস করবে। আমাদের বড় ছেলে ইহান, তখন তার বয়স ১৫। সে ঢাকার এক নামকরা আবাসিক স্কুলে থাকতো। নিয়মিত খোঁজ নিতাম, মাঝে মাঝে দেখা করতাম। ছেলেটা সময় সবসময় শান্ত, ভদ্র। তার মধ্যে কখনো অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। জীবন তখন স্বাভাবিক ছন্দেই চলছিল। হঠাৎ একদিন অফিসে বসে কাজ করছি, এমন সময় ফোন এলো স্কুল থেকে। অজানা একটা আশঙ্কায় বুক ধক করে উঠল। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ, স্যার, আপনার ছেলেকে নিয়ে একটু সমস্যা হয়েছে। ও মাঝরাতে রুম থেকে উধাও হয়ে যায়। আমরা কয়েকবার লক্ষ্য করেছি, বিছানায় থাকে না, আবার সকালে ঠিক ফিরে আসে, যেন কিছুই হয়নি। কথাগুলো শুনে মাথা ঘুরে গেল। আমি তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করলাম, মানে, উধাও হয়ে যায় বলতে কি বোঝাচ্ছেন? উত্তরে শুধু একটাই কথা, আমরাও বুঝতে পারছি না স্যার, তাই আপনাকে জানালাম। ফোনটা কেটে দেওয়ার পর থেকে মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরতে লাগলো, ইহান কোথায় যায়, কেন যায়? সেই দিনই তাড়াতাড়ি বাসায় ফিরে সব খুলে বললাম আমার স্ত্রীকে, নিহারিকা। আমি ভেবেছিলাম ও চিন্তায় ভেঙে পড়বে, কিন্তু না, ও ছিল অস্বাভাবিকভাবে শান্ত। মাথা নেড়ে শুধু বলল, এই বয়সের ছেলেপেলেরা এমন করে, ওকে নিয়ে এত ভাবার কিছু নেই। তার কথায় আমি যতটা না শান্ত হলাম, তার চেয়ে বেশি অস্থির হয়ে পড়লাম। একজন মা, তার ছেলের এই আচরণে কোনো উদ্বেগ নেই। এটা কিসের সম্ভব? এটা কিভাবে সম্ভব? এরপরের ঘটনাগুলো যেন আরো অদ্ভুত হয়ে উঠতে লাগলো। নিহারিকা হঠাৎ করে ছোট বাচ্চাটাকে বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দিল। বাচ্চাটা সারা রাত কাঁদতো। প্রতিবেশীরা পর্যন্ত বিরক্ত হয়ে উঠেছিল। আমি যতই বলি ওকে একটু দুধ খাওয়াও, সে ততই ভেঙে পড়ে। দরজা বন্ধ করে কান্না করে বলে, আমি পারছি না, প্লিজ আমাকে জোর করো না। কিন্তু কেন পারছে না, এ প্রশ্নে কোনো উত্তর সে কখনো দেয়নি। সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছিল। স্ত্রীর অদ্ভুত আচরণ, ছেলের রহস্যময় অন্তরার্ধন, আর সে অসহায় শিশুর কান্না। তারপর এলো সেই রাত, যেটা আমার পুরো পৃথিবীটাই বদলে দিল। সেদিন আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আমার ঘুম আসছিল না। হঠাৎ ঠিক রাত ১২টার দিকে পায়ের শব্দ শুনে চমকে উঠলাম। কথা বলার আগেই কানে এলো ফিসফিস আওয়াজ, এসো ইহান, দুধ খাও, তোমার বাবা ঘুমিয়ে আছে। কিছুই বুঝবে না, আমার শরীরটা হিম হয়ে গেল। আমি ভুল শুনিনি, ও দুধ বলতে ঠিক কি বোঝাচ্ছে সেটা বুঝতে আমার একটু সময় লাগেনি। আমি নিঃশ্বাস বন্ধ করে পড়ে রইলাম। তারপর ধীরে ধীরে উঠে পা টিপে টিপে ওদের পিছু নিলাম। ড্রয়িং রুমে গিয়ে যা দেখলাম সেটা কোনোদিন ভুলতে পারবো না। নরম আলোয় দেখলাম আমার বড় ছেলে ইহান দাঁড়িয়ে আছে। স্কুলে থাকার কথা, অথচ সে এখানে, যেন কারোর অপেক্ষায়। আর নিহারিকা সেই ইহানকেই নিজের কোলে বসালো। তারপর সে নিজের বুক থেকে কাপড় সরিয়ে দিল, আর ইহান মাথা নিচু করে দুধ খেতে শুরু করলো, যেন এটা তার কাছে একেবারেই স্বাভাবিক। আমার বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছিল। আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু মনে হচ্ছিল মায়ের পায়ের নিচে মাটি নেই।
নিহারিকা ঠান্ডা গলায় বলা কথাগুলো আমার কানে বাজতে লাগলো। শোনো ইহান, কাউকে কিছু বলবে না। যদি একটা শব্দ বের হয় তোমার মুখ থেকে, তোমার বাবাকে আমি এমনভাবে শেষ করে দেব, কেউ তাকে বাঁচাতে পারবে না। ইহান কিছু বলল না, শুধু মাথা নাড়ালো। আমার ছেলেকে আমারই চোখের সামনে এমন একটা অন্ধকারে ডুবে গেছে, যেখান থেকে তাকে টেনে তোলা সম্ভব কিনা আমি জানি না। হঠাৎ নিহারিকা নিচু স্বরে হেসে বলল, আর মাত্র 7 দিন, তারপর সব শেষ। তোমার বাবা আর থাকবে না। তখন কেউ আমাদের থামাতে পারবে না। আমি নিজের মুখ চেপে ধরলাম, যেন কোনো শব্দ বের না হয়। মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, এই নারীটা কে? আমি কি সত্যি তাকে চিনি? আর আমার ছেলে সে কিভাবে এই নরকের মধ্যে ঢুকে পড়ল? আমার চারপাশে সবকিছু ভেঙে পড়ছিল, অথচ আমি কিছুই করতে পারছিলাম না। সেই রাতটা আমি আর 1 সেকেন্ডও ঘুমাতে পারিনি। ড্রয়িং রুম থেকে নিঃশব্দে ফিরে এসে বিছানায় শুয়ে পড়েছিলাম ঠিকই, কিন্তু চোখ বন্ধ করলেই বারবার সেই দৃশ্যটা ভেসে উঠছিল। আমার নিজের স্ত্রী, আমার নিজের ছেলে। না, এটা কোনো স্বাভাবিক ঘটনা না। এটা শুধু এটা শুধু অস্বাভাবিকও না, এটা একটা অন্ধকার, একটা অসুস্থতা, কিংবা এর চেয়েও ভয়ঙ্কর কিছু। ভোর হতেই আমি উঠে পড়লাম। মাথা যেন কাজ করছিল না। ঠিক একটা জিনিস পরিষ্কার ছিল, আমাকে শান্ত থাকতে হবে। এখনই কিছু করলে সবকিছু ভেঙে পড়বে। নিহারিকা তখন রান্নাঘরে যেন কিছুই হয়নি, এমন স্বাভাবিক ভঙ্গিতে চা বানাচ্ছিল। মুখে হালকা হাসি, চোখে কোনো অপরাধবোধ নেই, কোনো অস্থিরতা নেই। আমি তাকিয়ে রইলাম তার দিকে। এই এই কি সেই মানুষটা যাকে আমি এত বছর ধরে চিনেছি? এই নাও চা, সে স্বাভাবিক গলায় বলল। আমি আমি কাপটা হাতে নিলাম, ঠোঁটে তুললাম, কিন্তু খেতে পারলাম না। ইহান কবে ফিরল? আমি হঠাৎ জিজ্ঞেস করলাম। নিহারিকার হাত 1 সেকেন্ডের জন্য থেমে গেল। তারপর তারপর আবার স্বাভাবিক হয়ে বলল, কি বলছো তুমি? ইহান তো স্কুলই আছে। আমি তাকিয়ে রইলাম তার চোখের দিকে। এক ফোঁটা কাঁপন নেই, এক ফোঁটা দ্বিধা নেই, যেন সে সত্যি বিশ্বাস করে ইহান এখানে আসেইনি। আমার বুকটা ধক করে উঠল। সে কি মিথ্যা বলছে, নাকি সে নিজেই নিজের ভেতরে একটা আলাদা বাস্তবতা তৈরি করে নিয়েছে? স্কুল থেকে ফোন এসেছিল কাল। আমি ধীরে ধীরে বললাম, ওরা বলেছে ইহান মাঝরাতে উধাও হয়ে যায়। নিহারিকা এবার একটু বিরক্তি ভান করল। আমি তো বলেছি, এ বয়সী ছেলেরা এমন করে। তুমি এত বাড়িয়ে দেখছো কেন? আমি কিছু বললাম না, কারণ আমি জানি আমি কি দেখেছি। সেই দিনই আমি অফিসে যাইনি, চুপচাপ বসে বসে একটা প্ল্যান করতে লাগলাম। প্রথম কাজ, ইহানকে বুঝতে হবে সে কি নিজের ইচ্ছায় করেছে এসব, নাকি তাকে বাধ্য করা হয়েছে। দ্বিতীয় কাজ নিহারিকাকে নজরে রাখা। তার আর তৃতীয় কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওর বলা সেই 7 দিন। 7 দিনের মধ্যে কি হতে যাচ্ছে? কেন সে বলল তোমার বাবা আর থাকবে না? আমার বুকের ভেতর একটা ঠান্ডা ভয় জমতে লাগলো। সন্ধ্যার দিকে আমি একটা অজুহাত বানিয়ে ইহানকে স্কুলে ফোন করলাম। আমি কি ইহানের সাথে একটু কথা বলতে পারি? ওপাশ থেকে একটু চুপচাপ, তারপর উত্তর এলো, স্যার স্যার ও এখন রুমে নেই। আমার বুকটা কেঁপে উঠল। মানে 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 আমরা চেক করেছি, ওর বেড খালি, আমরা খুঁজছি। আমি আর কিছু বলতে পারলাম না। ফোনটা কেটে দিলাম। ঘড়ির দিকে তাকালাম, সন্ধ্যা 7টা। মানে ও আবার বের হয়েছে, কিন্তু এবার আমি প্রস্তুত। রাত বাড়তে লাগলো। নিহারিকা বাচ্চাটাকে নিয়ে ঘরে ঢুকে গেল।
আগের মতোই দুধ খাওয়াচ্ছে না আগের মতোই দুধ খাওয়াচ্ছে না, বাচ্চাটা কাঁদছে আর সে দরজা বন্ধ করে বসে আছে। আমি ড্রয়িং রুমে অন্ধকারে বসে রইলাম। ঘড়ির কাঁটা যখন 12টার কাছে এলো, আমার শরীরটা টান টান হয়ে গেল। তারপর তারপর ঠিক আগের দিনের মতোই নরম পায়ের শব্দ। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। আজ আমি লুকিয়ে থাকবো না, আজ আমি সব জানবো। আমি চুপচাপ দরজার পাশে দাঁড়ালাম। দেখলাম নিহারিকা দরজা খুলে বাইরে বের হলো। তার চোখ দুটো অদ্ভুত ফাঁকা, যেন কোনো গভীর টেনশন আছে। সে ধীরে ধীরে ফিসফিস করে বলল, এসো ইহান, আমি জানি আমি জানি তুমি এসেছো। আমার বুক ধক করে উঠল। ঠিক তখনই দরজার পাশে অন্ধকার থেকে একটা ছায়া বেরিয়ে এলো। ইহান। কিন্তু আজ ওকে দেখে আমার আরো বেশি ভয় লাগলো। ওর চোখ দুটো নিস্তেজ, মুখে কোনো অভিজাত্য নেই, যেন একটা পুতুল। সে ধীরে ধীরে এগিয়ে এলো। আমি এবার আর নিজেকে থামাতে পারলাম না। ইহান, আমার গলা ফেটে বেরিয়ে এলো। দুজনেই থেমে গেল। নিহারিকা ধীরে ধীরে ঘুরে তাকালো আমার দিকে। তার চোখে তখন আর কোনো পরিচিত নেই, শুধু ঠান্ডা হিসেবেই একটা দৃষ্টি। তুমি জেগে আছো, সে শান্ত গলায় বলল। আমি এগিয়ে গেলাম। এইসব কি হচ্ছে নিহারিকা? সে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর হঠাৎ ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি ফুটল। তুমি দেখে ফেলেছো, তাই না? আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল। সে এক পা এগিয়ে এলো। তাহলে আর লুকানোর কিছু নেই। আমি ইয়ানের দিকে তাকালাম। বাবা, বাবা, তুমি আমার কাছে আসো। কিন্তু ইহান নড়ল না। সে দাঁড়িয়ে রইল, ঠিক যেমন দাঁড়িয়েছিল। নিহারিকা হেসে উঠল। ও ও আর তোমার কথা শুনবে না কেন? আমি চিৎকার করে উঠলাম। সে ধীরে ধীরে বলল, কারণ ও এখন আমার। আমার মাথায় যেন বাজ পড়ল। তুমি পাগল হয়ে গেছো। নিহারিকা মুখ হঠাৎ কঠিন হয়ে গেল। পাগল? সে ধীরে ধীরে বলল, তুমি জানোই না আমি কত বছর ধরে অপেক্ষা করছি এই সময়টার জন্য। আমি থমকে গেলাম। কি বলতে চাইছো তুমি? সে এগিয়ে এসে আমার খুব কাছে দাঁড়ালো। তার ঠান্ডা নিঃশ্বাস আমার মুখে লাগছিল। 7 দিন পর তুমি আর থাকবে না, সে ফিসফিস করে বলল। আর তখন আমি আর ইহান, আমরা মুক্ত হব। কিসের থেকে মুক্ত? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম। সে হাসল। তোমার থেকে। আমার ভেতরটা ফেটে যাচ্ছিল। আমি তোমাদের কি করেছি? নিহারিকার চোখ হঠাৎ লাল হয়ে উঠল। তুমি কি কিছু করনি? সে ধীরে ধীরে বলল, তোমার রক্ত করেছে। আমি বুঝতে পারলাম না। মানে? সে ইহানের দিকে তাকালো, তারপর বলল, ও তোমার ছেলে। কিন্তু ও শুধু তোমার না। আমার শরীর জমে গেল। কি বলছো তুমি? নিহারিকা এবার ধীরে ধীরে হাসলো। সত্যিটা জানার সময় হয়ে গেছে, কিন্তু এখন না। সে ইহানের হাত ধরে বলল, চলো। আমি ঝাঁপিয়ে পড়তে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ হঠাৎ আমার মাথা ঘুরে উঠল। চোখ ঝাপসা হয়ে গেল। শরীরটা অসাড় হয়ে আসছিল। আমি মাটিতে পড়ে যেতে যেতে শুধু একটা জিনিস বুঝতে পারলাম, চায়ের মধ্যেও কিছু ছিল। নিহারিকার কণ্ঠটা দূর থেকে ভেসে এলো, ঘুমাও আর স্বপ্ন দেখো, কারণ খুব শীঘ্রই তুমি আর কোনোদিন জাগবে না। অন্ধকার সবকিছু গিলে ফেললো। চোখ খুলতেই দেখি আমি বিছানায়। সকাল হয়ে গেছে। মাথা ভারী, শরীর অবশ। গত রাতের সবকিছু মনে পড়তেই আমি উঠে বসে পড়লাম। ঘরটা খালি, নিহারিকা নেই, বাচ্চাও নেই। আমি দৌড়ে বাইরে গেলাম। ড্রয়িং রুম ফাঁকা, কিচেন ফাঁকা, পুরো বাসা নিস্তব্ধ। ঠিক তখনই আমার চোখে পড়ল
টেবিলের ওপর একটা চিরকুট। আমি কাঁপা হাতে সেটা তুলে নিলাম। সেখানে লেখা, তুমি সত্যের খুব কাছে চলে এসেছো। আর মাত্র 6 দিন বাকি। যদি বাঁচতে চাও তাহলে খুঁজে বের করো। ইহান আসলে আসলে সে কে? আমার হাত থেকে কাগজটা পড়ে গেল। মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরতে লাগলো, ইহান আসলে কে? প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি শেয়ার করলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।